আমি কিন্তু এখনও বেতন কিন্তু অর্ধেক পাচ্ছি। আমি বলতে দ্বিধা করি না যে আমার ছেলেকে না আমি একটা খাট কিনে দিতে পারিনি। আমার ছেলে ফ্লোরে ঘুমায় এই আপনার তোশক পেতে, এবং ওইভাবে শুইতে শুইতে ওর আপনার অ্যাজমা হয়ে গেছে। তো এরকম অবস্থার মধ্যে দিয়ে জীবনযাপন করছি। আমার মনে পড়ে না আমি কবে গরুর মাংস কিনেছি বাসার জন্য। আমি তো সরকারি চাকরি করি, অনেক কিছু বলতে পারি, আবার অনেক কিছু বলতে পারি না, কারণ আমাদের অনেক কিছু আইনি ফ্রেমের মধ্যে চলতে হয়। তবে এটা যেহেতু দিবালোকের মতো সত্য যে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে গত 13 বছর কী ঘটেছে এটা তো সবাই দেখেছে, জাতি দেখেছে। বিবেকের তাড়নায় আমরা কিছু কথা তো বলতেই হয়, যতই সরকারি চাকরি করি। একটা মিথ্যা অভিযোগ আনা হয়েছে আমার বিরুদ্ধে যে আমি নাকি এখানে একটা নাটকের দলের সেট পানিতে ফেলে দিয়েছি। এখন দেখেন, আমি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করি, মানুষকে টাকা দিয়ে কাজ করানো যায় না, আর নাটকের দলের সেট আমি নিয়ে পানিতে ফেলে দেব, তো আমি কেন করব এটা? আমার কি প্রয়োজন? তবুও যখন অভিযোগ করা হয়েছে, আমি বলেছি যে তিনটা সিসি ক্যামেরা আছে, আপনারা সিসি ক্যামেরা দেখেন। সিসি ক্যামেরা দেখা হয়েছে, নাট্যকর্মীদের সহকারে প্রশাসনিক ব্যক্তিদেরকে দিয়ে তদন্ত কমিটি করা হয়েছে, সেখানে আমার কোনো সম্পৃক্ততা পাওয়া যায় নাই। তবুও অদ্ভুতভাবে আমার বিরুদ্ধে একটা বিভাগীয় মামলা হয়ে গেল যে আমি কি অসদাচরণ করেছি, এরকম কিছু একটা। সেই অসদাচরণের বিষয় নিয়েও তদন্ত করা হয়েছে, তদন্ত করে দেখলো যে আমার কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। কিন্তু আমি এখন বলতেই হয়, যেহেতু এগুলো আগে বলতে পারিনি, আমার তদন্তকারী কর্মকর্তা আমাকে বলেছেন যে উনি যতবার তদন্ত রিপোর্ট লেখার জন্য প্রস্তুত হয়েছেন ততবারই ওনার কাছে ফোন আসে উপরের থেকে, বিভিন্ন উপরের মহল থেকে, যে অবশ্যই যেন আমাকে অভিযুক্ত করে যেন উনি তদন্ত রিপোর্ট দেন। তো আমিও বুঝতে পারছিলাম না প্রথমে এটা কেন হচ্ছে। পরে একজন আমাকে হিসাবটা দিল, বললো যে বুঝতে পারেন নাই, আপনার বিরুদ্ধে যে মানববন্ধনটা হয়েছে ওইখানে তো আপনাকে রাজাকার আলবদর বলা হয়েছে, আপনাকে স্বাধীনতা বিরোধী বলা হয়েছে, এসব তো বলে। আপনারা জানেন যে গত সরকার এগুলা ওদের সব কমন একটা বয়ান। তো এগুলো বলে যেহেতু মানববন্ধন করা হয়েছে, এখন আপনাকে যদি কোনো না কোনোভাবে চাকরিচ্যুত করতে পারে, তাহলে শিল্পকলা একাডেমির মহাপরিচালক মহোদয় বড় করে পত্রিকা নিউজ করবেন যে শিল্পকলা একাডেমিকে উনি রাজাকার মুক্ত করেছেন। এটা যদি করা যায় তাহলে উনার মুকুটে আর একটা পালক যুক্ত হয়। এরপরে তদন্ত রিপোর্টটাও কিন্তু একটা পর্যায়ে, যাই হোক, যে তদন্তকারী কর্মকর্তা ছিলেন উনি দিতে বাধ্য হয়েছেন, কারণ উনি অন্যত্র বদলি হয়ে গেছেন। বদলি হয়ে যাওয়ার কারণে ওনাকে দিতে হয়েছে। কিন্তু উনি ভালো মানুষ ছিলেন, আমি ওনার জন্য দোয়া করি। উনি কিন্তু সঠিক রিপোর্টটা দিয়ে গেছেন। এখন এই সঠিক রিপোর্ট দিয়ে যাওয়ার পরেও কিন্তু 5 বছরের মতন আমার এই তদন্ত রিপোর্ট, আমার মনে হয় 36 কি 37টা আমি আবেদন করেছি যে আমার এই তদন্ত বিভাগীয় মামলা নিষ্পত্তি করে আমার চাকরি সব কিছু ঠিকঠাক করে দেওয়ার জন্য। কারণ আপনারা জানেন যে যখন বিভাগীয় মামলা চলে তখন কিন্তু একজন সরকারি কর্মকর্তারা অনেক ধরনের সুযোগ সুবিধা, ইনক্রিমেন্ট, অনেক কিছু, সিলেকশন গেটের অনেক কিছু বন্ধ থাকে। আমি কিন্তু এখনও বেতন কিন্তু অর্ধেক পাচ্ছি। আমি বলতে দ্বিধা করি না যে আমার ছেলেকে না আমি একটা খাট কিনে দিতে পারিনি। আমার ছেলে ফ্লোরে ঘুমায় এই আপনার তোশক পেতে, এবং ওইভাবে শুইতে শুইতে ওর আপনার অ্যাজমা হয়ে গেছে। তো এরকম অবস্থার মধ্যে দিয়ে জীবনযাপন করছি। আমার মনে পড়ে না আমি কবে গরুর মাংস কিনেছি বাসার জন্য। আমি তেলাপিয়া মাছ আর আপনার ওই পোলট্রি মুরগি, এটা খেতে খেতে আমার মনে হয় আমার এখন টেবিলে এটা দেখলে আমার বাচ্চারা বোধহয় ঘৃণা করে এগুলোকে। এরকম পরিস্থিতিতে আমি জীবনযাপন করেছি। যা হোক, বেঁচে ছিলাম, যত অন্যায় যত চাপের মধ্যেই ছিলাম, বেঁচে ছিলাম। তো এইরকমভাবে আমাকে তারপরে কী করলো উনি, আমার 5 বছর পর্যন্ত আমার সেই বিভাগীয় মামলার রিপোর্ট প্রকাশ করছে না। এরপর অনেকবার আমাদের কর্মকর্তা কর্মচারীরা মিলে দল বেঁধে সবাই মিলে গিয়েছে, একাধিকবার গিয়েছে ওনার কাছে। উনি গেলে বলে ওই কর্মকর্তার কাছে, সেই কর্মকর্তার কাছে গেলে বলে না, উনি তো আমাকে কিছু দেয় নাই। এরকম করে ঘুরাইতে তারপরে যখন আমার ওই যে বললাম 36 বা 37 বার যখন আবেদন করা হয়ে গেছে, তারপরে উনি আসলে আমার মনে হয়েছে আর কি যে এক ধরনের বাধ্যবাধকতায় পড়ে গেছেন যে এখন যদি এটা প্রকাশিত হয়, 36 বার আবেদন করার পরে একটা মামলা নিষ্পত্তি হয় নাই বা একটা সমস্যার সমাধান হয়নি, তারপর করে দিয়েছেন। কিন্তু করে উনি আবার চালাকি যেটা করলেন, বিভাগীয় মামলা নিষ্পত্তি করলেন ঠিকই, কিন্তু আমার যে বেতনের যে সংকট সেটা কিন্তু উনি সমাধান করলেন না। একটা কমিটি আছে যেখানে এগুলো নিষ্পত্তি হয়, উনি সেই কমিটির এজেন্ডাতে আমার বিষয়টা আসতেই দেয় না, কোনোভাবেই উঠতে দেয় না। এজেন্ডাতে অনেক কিছু থাকে। এখন উনি প্রতিষ্ঠান প্রধান, ওনার প্রতিষ্ঠানের বিষয় নিয়ে হচ্ছে, উনি যদি বলেন যে আচ্ছা এই বিষয়টা আমরা পরে আলোচনা করবো, কার কী বলার আছে, কেউ কিছু বলবে না। তারপরে এক পর্যায়ে বাধ্য হলেন উনি যে এজেন্ডায় বিষয়টা আসলো। কতবার একটা বিষয় কি উনি নিচে রাখবেন এজেন্ডায়? যখন এটা আসলো তখন উনি অদ্ভুতভাবে, এইখানে নিয়ম আছে, আইন আছে, আমাদের শিল্পকলা প্রবিধান আছে, কমিটি আছে, সব আছে,
কোনো রকম কোনো কারণ দর্শানো ছাড়াই উনি বললেন যে না, এই বিষয়টা আমরা অর্থ মন্ত্রণালয়ে পাঠাবো, অর্থ মন্ত্রণালয় সিদ্ধান্ত দিবে। এই কথা বলে উনি অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়ে দেন, মানে দীর্ঘসূত্রিতা করার আরেকটা সুযোগ। এবং এখনও পর্যন্ত এটা ওই পর্যায়েই রয়ে গেছে, অর্থ মন্ত্রণালয়ের চিঠি চালাচালি চলছে, এই পর্যায়ে রয়ে গেছে। এরকম করে মানে আমাকে কি বলবো আর, আমি মানে নির্যাতন বলবেন নাকি অমানবিকতা বলবেন, এটা কি বলবেন, এটা মানে আমার মনে হয় যে দেশের মানুষই এটা বিচার করবেন।